আসসালামু আলাইকুম। আমি যে টেলিভিশন স্টেশনে উপস্থাপক হিসাবে কাজ করি, যমুনা টেলিভিশন, কিংবা ব্যক্তিগতভাবে আমরা কখনো কাউকে পার্সোনাল অ্যাটাক করে কথা বলি নাই। আমরা কখনো বলি নাই ফারুক আহমেদ ২৫০ কোটি টাকা বিসিবি থেকে মেরে দিয়েছেন, আমিনুল ইসলাম বুলবুল রাতের অন্ধকারে দেশ ছেড়ে ভেগে গেছেন, তামিম ইকবাল দালালি করেছেন। এর কোনোটাই কখনো আমরা বলি নাই। যমুনা টেলিভিশনে সবসময় আমরা যখন টক শো উপস্থাপনা করেছি, সিস্টেমকে প্রশ্ন করার চেষ্টা করেছি, সিস্টেমের অসঙ্গতিগুলো তুলে ধরার চেষ্টা করেছি। আর অনফিল্ডের ফিলোসফিটা একেবারেই ভিন্ন। অনফিল্ডে আমরা মাঠের ক্রিকেট নিয়ে কথা বলি, ক্রিকেট বিশ্লেষণ করি, এবং একটা সময় ক্রিকেট ডেভেলপমেন্ট নিয়ে অনেক কথা বলতাম। তবে ক্রিকেট ডেভেলপমেন্টে আমি পুরোপুরি আগ্রহটা হারিয়ে ফেলেছি যখন বিসিবি প্রেসিডেন্টের উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিয়েছি, তারপর থেকে। কারণ ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে তখন থেকে, এই বাংলাদেশের স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যদি উপর থেকে একজন ফেরেশতাকেও পাঠিয়ে দেন, তারপরও এই দেশে আসলে সিস্টেমে কোনো কিছুই করা সম্ভব না। কারণটা হচ্ছে এই দেশের পুরো ইকোসিস্টেমের মধ্যে অসঙ্গতি আছে। আমার ব্যক্তিগত ধারণার জায়গা, আমি ক্রিকেট ডেভেলপমেন্ট থেকে ইন্টারেস্ট পুরোপুরি হারিয়ে ফেলেছি। এই ব্যাপার নিয়ে ভাবতেও চাই না, চিন্তাও করতে চাই না। যদি কেউ উন্নতি করতে পারেন, ডেফিনেটলি সেটা অবশ্যই তার ক্রেডিটের ব্যাপার। আর যমুনা টেলিভিশনে গতকাল যখন বিসিবির অ্যাডহক কমিটি গঠিত হলো, তখন কিন্তু আমরা একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম। সেটা হচ্ছে, যেই জাতীয় ক্রীড়া পরিষদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন করলো ৬ মাস আগে, তখন পুরো ব্যাপারটা তারা তত্ত্বাবধান করেছে, পুরো সিস্টেমের মেকানিজমটা করেছে। সেই জাতীয় ক্রীড়া পরিষদ একই অফিসাররা ৬ মাস পর তাদের কাছে মনে হচ্ছে সেই নির্বাচনটা অবৈধ ছিল। তাহলে এই ব্যর্থতার দায়টা তো এনএসসি বা জাতীয় ক্রীড়া পরিষদকেও নিতে হবে। এই প্রশ্নটা কিন্তু আমি এবং তাহমিদ অমিত আমরা যমুনা টেলিভিশন থেকে করেছি। এবারে একটু নিরপেক্ষভাবে প্রথম যে বোর্ড মিটিংটা হয়েছে, সেই প্রথম বোর্ড মিটিংয়ে কোন কোন জায়গাগুলো ইতিবাচক আছে এবং কোন কোন জায়গায় আমার ব্যক্তিগতভাবে প্রশ্ন আছে বর্তমান বোর্ডের প্রতি, সেই ব্যাপারটা উপস্থাপন করতে চাই। প্রথমত, ইতিবাচক ব্যাপারের আগে একটু প্রশ্নের জায়গাটা নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে, আমিনুল ইসলাম বুলবুলের যে ক্রিকেট বোর্ডটা ছিল, গত ৬ মাস ধরে রান করছে, এই ক্রিকেট বোর্ড ইতিবাচক বেশ কয়েকটা সিদ্ধান্ত কিন্তু নিয়েছিল, এবং তার মধ্যে অন্যতম ছিল দেশের ক্রিকেটের ডিসেন্ট্রালাইজেশনের জায়গাটা, অর্থাৎ দেশের ক্রিকেটের ডিসেন্ট্রালাইজ করার জায়গাটা। এখন সেই ডিসেন্ট্রালাইজেশন প্রক্রিয়াটা কি এখানেই থেমে যাবে, নাকি এই প্রক্রিয়াটার কন্টিনিউইটি থাকবে, সেটা একটা অনেক বড় প্রশ্নের জায়গা। উইকেট নিয়ে আমরা যেমনটা দেখতে পাচ্ছিলাম যে গ্রাউন্ডস কমিটি বেশ কয়েকটা ভালো উদ্যোগ নিয়েছিল, সেটাও কি আসলে এই জায়গাটায় থেমে যাবে, নাকি সেটাও কন্টিনিউ হবে, সেটা আমার একটা অনেক বড় প্রশ্নের জায়গা। এবারে ইতিবাচক যে কয়েকটা সিদ্ধান্ত এসেছে, সেই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে চাই। প্রথমত, ক্রিকেটারদের পেমেন্টের ইস্যুটা ডেফিনেটলি একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যেটা আমার কাছে মনে হয় যে একটু ক্ল্যারিফাই করা উচিত। সেটা হচ্ছে, জাতীয় দলের চুক্তির বাইরে বাংলাদেশের ফার্স্ট ক্লাস ক্রিকেটেও বেশ কিছু ক্রিকেটার থাকেন যারা আসলে ৩টা ক্যাটাগরিতে বিসিবির সঙ্গে চুক্তিভুক্ত থাকেন, এবং এই সেক্টরটাই সবচাইতে গুরুত্বপূর্ণ একটা সেক্টর, এবং এই সেক্টরটাই এতদিন সবচাইতে উপেক্ষিত ছিল। সেই জায়গাটা আমরা যেমনটা দেখতে পাচ্ছি, এ ক্যাটাগরির ক্রিকেটারদের আগে বেতন ছিল ৩৫,০০০ টাকা, ফার্স্ট ক্লাস ক্রিকেটার যারা, সেটা এখন ৬৫,০০০ টাকায় উন্নীত করা হচ্ছে। বি ক্যাটাগরি ২৫,০০০, সেটা ৫০,০০০ উন্নীত করা হচ্ছে। সি ক্যাটাগরি ২০,০০০, যেটা ৪০,০০০ উন্নীত করা হচ্ছে। এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ বলতে হবে। কারণটা হচ্ছে, একটা দেশের ফার্স্ট ক্লাস ক্রিকেটাররা যদি আসলে হাইলি পেইড না হন, তাহলে ফার্স্ট ক্লাস ক্রিকেটের প্রতি তাদের কোনো প্রকার আগ্রহ থাকবে না, বা ক্রিকেট ইকোসিস্টেমটা বিল্ড আপ হবে না। দেখেন, একটা ব্যাটের দামই আসলে ফার্স্ট ক্লাস ক্রিকেট যারা খেলেন ৬০,০০০ টাকা, ৭০,০০০ টাকা। এখন একটা ব্যাট দিয়ে তো আসলে তারা খেলেন না, একটা সিজনে তাদের ৩-৪টা ব্যাট লাগে, হেলমেট লাগে, নিজেকে মেনটেন করার জন্য নিজের কোচ, নিজের ফিটনেস ড্রিল থেকে শুরু করে জিম বা সবকিছু যদি আপনি চিন্তা করেন, পুরো ইকোসিস্টেমের নিজের প্রতি কিন্তু ইনভেস্টমেন্টের জায়গাটা লাগে। আজকে যদি আপনি ইন্ডিয়ান ক্রিকেট চিন্তা করেন, একটা রঞ্জি ট্রফি খেলেই একজন ফার্স্ট ক্লাস ক্রিকেটার যে পরিমাণ আর্ন করতে পারেন, আমাদের দেশে কিন্তু এই ইকোসিস্টেমটা গ্রো করে নেয়। সো নিচের দিকে যদি আপনি ইনভেস্টমেন্টটা না করেন প্লেয়ারদের উপরে, ডেফিনেটলি একটা দেশের ক্রিকেট কখনো দাঁড়াতে পারে না। এবং এই জায়গাটাতে ৬৫,০০০, ৫০,০০০, ৪০,০০০, ডেফিনেটলি এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ। তবে এখানে মেক শিওর করতে হবে যে এখানে আসলে কারা কারা সেই চুক্তির জায়গাটাতে আসছেন, সেই জায়গাটার প্রক্রিয়াটা যাতে স্বচ্ছ হয়, এবং সেই প্রক্রিয়া অনুযায়ী আসলে প্লেয়াররা তাদের চুক্তিগুলো করতে পারেন। ন্যাশনাল লিগের যে টাকাটা ৪ দিনের ম্যাচের, সেটা ৭০,০০০ টাকা থেকে ১,০০,০০০ টাকায় উন্নীত করা হয়েছে। এটাও একটা ডেফিনেটলি ভালো উদ্যোগের জায়গা। সেটা অবশ্যই, যেটা ভালো উদ্যোগ হয়েছে, সেই উদ্যোগের প্রশংসা তো অবশ্যই আমাদের প্রত্যেককে করতে হবে। কারণটা হচ্ছে, এই যে টাকাটার কথা যেটা আমি বলছি, যে ফার্স্ট ক্লাস ক্রিকেটের টাকার জায়গাটা, এই জায়গাটাই যদি আপনি উন্নীত না করেন, আজকে আমি আবারও বলি, ইন্ডিয়ান ক্রিকেট যে এত উন্নতি হয়েছে, রঞ্জি ট্রফি, ইরানি ট্রফি, দুলীপ ট্রফি, এই যে লঙ্গার ভার্সন ক্রিকেটগুলো খেলেই একজন ক্রিকেটার যে পরিমাণ টাকা আর্ন করতে পারেন, তার জাতীয় দলে খেলার প্রয়োজন হয় না। সো এই জায়গাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেই জায়গাটা গুরুত্ব দেওয়া হয়েছে। উইমেন্স ক্রিকেটারদের ম্যাচ অ্যালাওয়েন্সের জায়গাটা ডোমেস্টিক পর্যায়ে টি-20 ক্রিকেট সেটা ১০,০০০, ওয়ানডে ক্রিকেট ১৫,০০০, লঙ্গার ভার্সন ক্রিকেট ২০,০০০ করা হয়েছে, যেটা ৫,০০০, ৭,০০০, ৮,০০০ টাকা ছিল। ডেফিনেটলি ইট ওয়াজ টু পোর। এই জায়গাটায় নজর দেওয়া হচ্ছে। অবশ্যই আমার কাছে মনে হয় যে এটা যদিও আসলে খুব বেশি না, তারপরেও এটার একটা
শুরু হয়েছে বা এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ সহ ঢাকা লিগের টিমগুলোর সঙ্গে বসা হবে, সেটাও একটা ইতিবাচক ব্যাপার। এখন এই ব্যাপারটা পুরোপুরি অনুমিতই ছিল, অনেক প্লেয়ারদের মাঝেও ব্যাপারটা ইনজেক্ট করে দেওয়া যে আমিনুল ইসলাম বুলবুলের ক্রিকেট বোর্ডের ব্যর্থতার জায়গাটা হচ্ছে ঢাকা লিগটা করতে পারে নাই। তবে এই ব্যাপারটা আমার কাছে মনে হয় যে খুবই কমন সেন্সের একটা বিষয়, সেটা হচ্ছে যে ক্লাবগুলো কোঅপারেট না করলে আমিনুল ইসলাম বুলবুল বা তার ক্রিকেট বোর্ড আসলে কি করতে পারবে সেই জায়গাটায়। এটা মনে হয় একদম খুব বেসিক কমন সেন্সের জায়গা, এবং এটা অনুমিতই ছিল যে আলটিমেটলি ওই বোর্ডটা চলে গেলে বা ওই বোর্ডটা ভেঙে গেলে ঢাকা লিগের ক্লাবগুলো তখন তারা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ সহ অন্যান্য লিগগুলো তারা খেলবে। আরেকটা খুব ইতিবাচক বিষয় আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে মিডিয়াতে একজন স্পোক্স পার্সনকে অ্যালাউ করা, যে একজনই আসলে পুরো বোর্ডের কথা বলবেন। আরেকটা বিষয় আমার কাছে ভালো লেগেছে, তামিম ইকবাল চেয়ার ছেড়ে উঠে চলে গেছেন, মানে জাস্ট বক্তব্যটা শেষ হয়েছে, কোনো প্রকার কোয়েশ্চেন আনসার সেশন হয় নাই, তামিম ইকবাল একদম চলে গেছেন, স্ট্রেট তিনি আসলে বেরিয়ে চলে গেছেন। কারণটা হচ্ছে গেল 1 থেকে 1.5 বছরে বাংলাদেশের ক্রিকেটের ব্র্যান্ডিংয়ের যত নিচের দিকে নামার জায়গা, এই নিচের দিকের নামার জায়গার পেছনে সবচাইতে বড় কাজটা হয়েছে ক্রিকেটটাকে আমরা উপস্থাপন করেছি অনেক নেগেটিভভাবে। আপনি চিন্তা করে দেখেন যে ফারুক আহমেদ 250 কোটি টাকা মেরে দিয়েছেন, এরপরে আমিনুল ইসলাম বুলবুল যখন আসলেন তখন আমিনুল ইসলাম বুলবুল ছিলেন পীর আউলিয়া দরবেশ, কিন্তু একটা পর্যায়ের পর আমিনুল ইসলাম বুলবুলের চাইতে খারাপ মানুষ আর হয় না। এখন ওই যে তামিম ইকবাল খুব ভালো মানুষ, কয়দিন পরে তিনি যদি ওইরকম থাকেন, মিডিয়া প্রেজেন্স থাকে, একদম আমি আপনাকে গ্যারান্টি দিই, যদি আমিনুল ইসলাম বুলবুল বা ফারুক আহমেদের মতো মিডিয়া প্রেজেন্স তার থাকে, কদিন পরে তামিম ইকবাল খানও ক্রিকেটটাকে ধ্বংস করে দেবেন, আসলে ব্যাপারটা সেরকমই হবে। এনিওয়েজ, এসব বিষয় নিয়ে আসলে খুব বেশি কথা বলতে চাই না, ইতিবাচক জায়গাগুলো নিয়ে বললাম। এবার একটু এই প্রশ্নের জায়গাটা নিয়ে আবারও একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের ক্রিকেটের সবচাইতে বড় প্রবলেমের জায়গাটা বা সবচাইতে বড় দুঃখবোধের জায়গাটা হচ্ছে আমাদের ক্রিকেটটা ডিসেন্ট্রালাইজড না, আমাদের দেশের ক্রিকেটটা ঢাকা লিগ কেন্দ্রিক। অবশ্যই 1970 সাল থেকে এখন পর্যন্ত গত 50 বছরে এদেশের ক্রিকেট কাঠামোটা, ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেমটা দাঁড়িয়ে আছে ঢাকা ক্রিকেট লিগের উপর বেস করে। এটাকে তো আপনি রাতারাতি আসলে পরিবর্তন করতে পারবেন না, বা রাতারাতি আপনি চেঞ্জও করতে পারবেন না, সেটা চেঞ্জ করাটা উচিত হবে না। ঢাকা ক্রিকেট লিগটাকে একপাশে সচল রেখে আমিনুল ইসলাম বুলবুল যেমনটা পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করেছিলেন যে ক্রিকেটটাকে ডিসেন্ট্রালাইজ করা, 7 বিভাগে 7টা ক্রিকেট বোর্ড করা, ওই 7টা ক্রিকেট বোর্ডের আন্ডারে ওই অঞ্চলের জেলা লিগগুলোকে, বিভাগীয় লিগগুলোকে সচল করা, ওই অঞ্চলের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোকে চালু করা, এই যে পদক্ষেপ যেগুলোর ব্যাপারে আমরা ঘোষণা শুনেছিলাম, আমি বরিশালের একটা কমিটির কথা মনে হয় এই বোর্ড যাওয়ার জাস্ট ইমিডিয়েট আগে দেখতে পেয়েছিলাম, এই প্রক্রিয়াটাকে বর্তমান ক্রিকেট বোর্ড বা অ্যাডহক কমিটি যারা আছেন তারা কি সচল রাখবেন কিনা? ডেফিনেটলি তারা তো 3 মাসের জন্য আছেন, এবং এটা আমরা ধরে নিতেই পারি 3 মাস পর যে ইলেকশনটা হবে সেই ইলেকশনে এই ক্রিকেট বোর্ডের সিংহভাগ ডিরেক্টররাই থাকবেন। এখন আমার প্রশ্নের জায়গা হচ্ছে যে এর আগের যে উদ্যোগগুলো এর আগের ক্রিকেট বোর্ড নিয়েছে, এই উদ্যোগগুলো তো ইতিবাচক উদ্যোগ এবং এগুলো ক্রিকেটের ডেভেলপমেন্টের জন্য অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেই উদ্যোগগুলো থাকবে কিনা, সেই উদ্যোগগুলোর কন্টিনিউটি থাকবে কিনা, সেটা কি তারা অ্যালাউ করবেন কিনা, সেটা অবশ্যই একটা আগামী দিনগুলোতে দেখার একটা বিষয় থাকবে। এটা আমার একটা প্রশ্ন আমি রেখে গেলাম। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি বলবো, সেটা হচ্ছে যে আলটিমেটলি উইকেট নিয়ে যে বিষয়গুলো আমরা দেখতে পেয়েছিলাম, যে এর আগের ক্রিকেট বোর্ড খালেদ মাসুদ পাইলট তখন গ্রাউন্ড সুইংয়ে ছিলেন, তিনি বেশ কয়েকটা ঘোষণা দিয়েছিলেন যে বাংলাদেশের জেলা বা বিভাগগুলোকে উইকেট তৈরি করা। এখন সেই জায়গাটা বা সেই কন্টিনিউটিটা রাখবে কিনা ক্রিকেট বোর্ড, অর্থাৎ বর্তমান বা ভবিষ্যৎ ক্রিকেট বোর্ডে যারা থাকবেন সেটা রাখবেন কিনা, সেটা অবশ্যই একটা অনেক বড় প্রশ্নের জায়গা থাকবে। তবে তামিম ইকবাল এর আগে বিভিন্ন ইন্টারভিউতে একটা কথা বলেছিলেন যে সেন্টার অফ এক্সিলেন্স, বাংলাদেশের ক্রিকেটে সেন্টার অফ এক্সিলেন্স নাই। আমরা ইন্ডিয়াতে সেন্টার অফ এক্সিলেন্সের ব্যাপারে জানি, আমরা পাকিস্তানও তাদের যে হাই পারফরমেন্স সেন্টার সেটার ব্যাপারে জানি, আমরা আফগানিস্তানে হাই পারফরমেন্স সেন্টারের ব্যাপারে জানি। তামিম ইকবাল এই কথাটা নিয়ে বহুবার মিডিয়াতে কথা বলেছেন। ডেফিনেটলি এটা একটা নোবেল ভিশনের জায়গাটা। এখন সেটা মুখের কথা মুখের পর্যন্ত থাকবে নাকি সেগুলোর এক্সিকিউশনে আসবে, সেগুলোও কিন্তু আগামী দিনে আসলে অনেক বড় দেখার বিষয় হিসেবে থাকবে। তবে নোবেল ভিশন অবশ্যই আমি আমার জায়গা থেকে আই এম প্রিটি মাচ শিওর যে আমার যে স্টেশন যমুনা টেলিভিশন তারা তাদের জায়গা থেকে অবশ্যই ওয়েলকাম করবে। আবার সিস্টেমে যখন কোনো অসঙ্গতির জায়গা দেখা দেবে যমুনা টেলিভিশন অবশ্যই সেগুলো নিয়ে কথা বলবে। আমি ব্যক্তিগতভাবে কথা বলবো কি বলবো না সে গ্যারান্টি দিতে পারি না, কারণ আবারও বলি ক্রিকেট ডেভেলপমেন্ট, ক্রিকেট স্ট্রাকচার নিয়ে আমার আগ্রহের জায়গাটা বাংলাদেশে এই মুহূর্তে আসলে নাই। সো আমি ক্রিকেট মাঠের বিশ্লেষণটা নিয়েই থাকি, ক্রিকেট মাঠের বিশ্লেষণটা নিয়ে কথা বলতে চাই। বাট আবারও বলবো ওই যে লাস্ট যে কোয়েশ্চেনের জায়গাটা, যেগুলো ইতিবাচক প্রথম মিটিং থেকে আমার কাছে মনে হয়েছে সেই ইতিবাচক জায়গাগুলো নিয়ে আলোচনা করলাম। আর যে বিষয়গুলোতে আমার প্রশ্নের উদ্রেক করেছে যে আসলে আগের বোর্ডের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো যেগুলো ইতিবাচক, সেই ইতিবাচক বিষয়গুলোর কন্টিনিউইটি সেটা কি আসলে পরবর্তী বোর্ড যারা আসবে কিংবা বর্তমানের যে অ্যাডহক কমিটি আছে তারা কি সেটার কন্টিনিউইটি রাখবে কি রাখবে না। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।